Hello student, welcome to our channel SDM History। তো এখন আমাদের মিশন সেট এবং নেটের যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের বাছা বাছা দেখো, তোমাদের অবশ্যই ইউনিক মনে হবে। সেই রকম আমি 50টি কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। আর আমার চ্যানেলে যারা নতুন আছো বা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা পরবর্তী ভিডিওটা তোমাদের সামনে পেতে পারো। এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের যে কম্পিটিটিভ এক্সাম, তো নেট সেট ছাড়াও আরও যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেখানেতে এই ভিডিওগুলো অনেক উপকৃত হবে এই আশা রাখি। তো আমার টার্গেট হচ্ছে নেট এবং সেট, সেই জন্যই যেহেতু ডিসেম্বর মাসে পরীক্ষা আছে, তো তোমরা যাতে ক্র্যাক করতে পারো এবং তোমাদের যাতে সুবিধা হয় বা তোমরা উপকৃত হও, সেই হিসাবেই আমি কোশ্চেনগুলো করেছি। দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আজকের প্রথম প্রশ্ন, বিশুদ্ধি মাগ বিশুদ্ধিম মাগ হচ্ছে এই গ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে বুদ্ধ ঘোষ। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মে বিশ্বকোষ কাকে বলে? উত্তর বিভাষা শাস্ত্রকে। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের বাইবেল কাকে বলে? তো বৌদ্ধ ধর্মের বাইবেল বলা হয় বিভাষা শাস্ত্রকে। এটি কিন্তু তোমরা জানো না যে বৌদ্ধ ধর্মের বাইবেল আছে, সেটা হচ্ছে বিভাষা শাস্ত্র। পরের প্রশ্ন, তাকে বলে ভারতের মিল্টন, গোটে, ভলতেয়ার এবং তাকে বলে সংস্কৃত ভাষার প্রথম কবি। তিনি কে? উত্তর অশ্ব ঘোষ। তাহলে অশ্ব ঘোষ সম্পর্কে অনেকগুলো তথ্য তোমরা অতি অবশ্যই মনে রাখবে। সেটা হচ্ছে, এক হচ্ছে ভারতের মিল্টন তাকে বলে, ভারতের গোটে বলে, ভারতের ভলতেয়ার বলা হয় এবং তিনি সংস্কৃত ভাষার প্রথম কবি। সেই উত্তরটা হচ্ছে অশ্ব ঘোষ। এই এতগুলো অপশন তার সম্পর্কে খাটে। পরের প্রশ্ন, ভারতের কোথায় সর্বপ্রথম বুদ্ধ মূর্তি নির্মিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো উত্তর হচ্ছে মথুরায়। পরের প্রশ্ন, ভারতের আইনস্টাইন কাকে বলা হয়? এটা তোমাদের জানা আছে, নাগার্জুনকে। তাকে আবার ভারতীয় মার্টিন লুথারও বলা হয়ে থাকে। কেমন? দুটো অপশন দেখো এখানেতে, একটা হচ্ছে নাগার্জুনকে ভারতের আইনস্টাইন বলা হয় এবং ভারতের মার্টিন লুথারও বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, কল্পসূত্র গ্রন্থের রচয়িতাকে? উত্তর ভদ্রবাহু। পরের প্রশ্ন, কাশ্মীরের আকবর কাকে বলে? উত্তর জয়নাল আবেদিনকে। তিনি যিনি রাজ ছিলেন, হয়েছে জয়নাল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয় এবং তিনি জোন রাজ ছিলেন, অর্থাৎ কাশ্মীরের যে একটা বংশ জোন বংশ, সেই জোন বংশের রাজা ছিলেন জয়নাল আবেদিন। পরে কলহন কে ছিলেন? উত্তর অনেকগুলো তথ্য পাবে এখানে দেখো। কলহন ছিলেন জাত্তা জাতির ব্রাহ্মণ। ওনার পিতা চম্পক ছিলেন কাশ্মীরের রাজা হর্ষের মন্ত্রী। কলহন ছিলেন হর্ষের আশ্রিত কবি। তিনি মন্দিরের সম্পত্তি হর্ষের দ্বারা লুণ্ঠনের কারণে তাকে তুরস্ক বলা হতো। তো অনেকগুলো তথ্য দেখো। কলহন ছিলেন জাত্তা জাতির ব্রাহ্মণ, ওনার পিতা ছিলেন চম্পক। কেমন? সেই চম্পক আবার কাশ্মীর রাজা হর্ষের মন্ত্রী। হর্ষবর্ধন মানে রাজা হর্ষবর্ধন নয়, এটা হচ্ছে কাশ্মীরের রাজা হর্ষ। এবং এই হর্ষের আশ্রিত, মানে কলহন ছিলেন সেই হর্ষেরই আশ্রিত কবি। এই তথ্যগুলো তোমরা অতি অবশ্যই মনে রাখবেন। এবং তাকে তুরস্কও বলা হতো। পরের প্রশ্ন, জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর মৌর্য সম্রাট অশোক। অশোক হচ্ছে শ্রীনগর, অতি অবশ্যই যে বর্তমানে শ্রীনগর জম্মু কাশ্মীরের রাজধানী, সেই শ্রীনগরের প্রতিষ্ঠাতা ছিলেন মৌর্য সম্রাট অশোক। পরে রানী দিদ্দা কে ছিলেন? উত্তর কাশ্মীরের যশস্কর বংশের রানী। কঠিন আছে অবশ্যই, এখানটা মনে রাখবে। যশস্কর, হ্যাঁ, যশস্কর বংশের রানী দিদা ছিলেন কাশ্মীরের যশস্কর বংশের রানী। পরে কলিযুগের বাল্মীকি কাকে বলা হয়? উত্তর সন্ধ্যাকর নন্দীকে কলিযুগের বাল্মীকি বলা হয়। কেন বলা হয় থাকে না? তিনি রামচরিত গ্রন্থ রচনা করেছিলেন। তো কলিযুগের বাল্মীকি এই কারণে বলা হয়, বাল্মীকি যেমন রামায়ণ কাব্যগ্রন্থের মতো রচনা করেছিলেন, সেরকম দ্ব্যর্থঘোষে সন্ধ্যাকর নন্দী একদিকে
রামচন্দ্র চরিত, অপরদিকে রাজা রামপাল এর চরিত্রকে তুলনা করে রচনা করেছেন। সেই জন্যই কবি সন্ধ্যাকর নন্দী অতি অবশ্যই কলিযুগের বাল্মীকি নামে পরিচিত। পরে হিন্দি সাহিত্যের প্রথম মহাকাব্য কাকে বলে এবং হিন্দি সাহিত্যের প্রথম মহাকাব্য কী এবং তার লেখক কে? উত্তর, হিন্দি সাহিত্যের প্রথম মহাকাব্য পৃথ্বীরাজ রস, তার লেখক হচ্ছেন চাঁদ বরদৈ। এটি ব্রজ ভাষায় লেখা, ভাষাটা হচ্ছে ব্রজ, মনে রাখবে। পরে প্রশ্ন, কলিকাল সর্বজ্ঞ কার উপাধি ছিল এবং তার লেখা একটি গ্রন্থের নাম করো। কলিকাল সর্বজ্ঞ এই উপাধিটি হেমচন্দ্রের এবং তার লেখা একটি গ্রন্থ হলো কুমার পালচরিত। তো এই রকম কঠিন কঠিন অবশ্যই সেট, যেহেতু একটা কি বলবো, ওয়েস্ট বেঙ্গল সেট একটা অবশ্যই কঠিন পরীক্ষা, যেহেতু কলেজের পরীক্ষা, সেই জন্য তোমাদেরকে এরকম বেশ ডিপলি এবং কঠিন কোশ্চেনগুলোই থাকবে। ওই জন্যই যারা চ্যানেলে আছো তাদেরকে আমি অতি অবশ্যই, যারা শুধুমাত্র দেখছো, হ্যাঁ, অতি অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। কারণ আরও আমি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার জন্য রেডি হয়েছি। আর যারা আমার চ্যানেলে রয়েছে অতি অবশ্যই তোমরা লাইক দিবে এবং প্রয়োজনে তোমাদের যদি আরও কিছু জানার থাকে সেই সম্পর্কিত তোমরা অতি অবশ্যই মেসেজ করবে, আমি মেসেজের চেষ্টা করছি উত্তর দেবো, কেমন। পরে চতুর্বর্গ চিন্তামণি এই গ্রন্থের রচয়িতাকে? উত্তর, হিমাদ্রি। চতুর্বর্গ চিন্তামণি গ্রন্থের লেখক হচ্ছে হিমাদ্রি। পরে প্রশ্ন, প্রাচীন ভারতের সবথেকে বিখ্যাত নাটক কোনটি? উত্তর, প্রাচীন ভারতের সবথেকে বিখ্যাত নাটক হচ্ছে স্বপ্ন বাসব দত্তা, এর রচয়িতা হলেন ভাস, মহাকবি ভাস এই স্বপ্ন বাসব দত্তা রচনা করেছিলেন। পরে কালিদাসের বিখ্যাত কাব্যগ্রন্থ মেঘদূত এ কোন পাহাড়ের কথা বলা আছে এবং সেটি কোথায় অবস্থিত? উত্তর, এটা আমাদের গতবারে হচ্ছে এসএলএসটিতে পড়েছে এবং সেটিতেও পড়েছিল। তো সেই জন্যে কালিদাসের বিখ্যাত কাব্যগ্রন্থ মেঘদূত কোন পাহাড়ের কথা বলা আছে এবং সেটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে রামগিরি বা রামগড়, বর্তমানে ছত্তিশগড়ের সরগুজা জেলার রামগড় বা রামগিরি পাহাড় অবস্থিত, কেমন। পরে প্রাচীন ভারতের, তো প্রসঙ্গত বলে রাখি কালিদাস এখানেতেই মেঘদূত কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। পরে প্রশ্ন, প্রাচীন ভারতে কোন গুহা থেকে নাট্যশালা বা নাটক রচনাকারীদের বর্ণনা পাওয়া যায়? উত্তর, সীতাবেঙ্গা গুহা থেকে। সীতাবেঙ্গা গুহা থেকে জানতে পারা যায় যে নাট্যশালা বা নাটক রচনাকারীদের কথা। পরে যে পুরুষ নাটক করতো তাকে কি বলা হতো? উত্তর, রঙ্গোপজীবী। তো প্রাচীন যুগে মানুষেরা বিশেষ করে স্ত্রী পুরুষ সবাই আমরা নাটক দেখতে পছন্দ করতেন। আমাদের এখন যেমন রিল দেখতে বা রিল বানাতে আমরা পছন্দ করি বা আমরা ভিডিও কন্টেন্ট তৈরি করি, সেই রকম প্রাচীন যুগের মানুষেরা তো স্ত্রী পুরুষ নির্বিশেষে সবাই নাটক দেখতো এবং নাটক নাকি তখনকার দিনে খুবই বিখ্যাত ছিল। তো সেই জন্য যে পুরুষ নাটক করতো, অর্থাৎ নট যাদের বলা হয়, তাকে রঙ্গোপজীবী বলা হতো। পরে যে নারী নাটক করতো তাকে কি বলা হতো, বা নটি কাকে বলা হতো, অর্থাৎ যিনি নটি তাকে কি বলা হতো না রঙ্গোপজীবিনো বলা হতো, রঙ্গোপজীবিনো। যে নারী নাটক করতো তাকে রঙ্গোপজীবিনো বলা হতো। দেখো এইগুলো কঠিনগুলো অতি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। পরে কৌটিল্য আদেশ দিয়েছেন যে যদি কোনো মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া দিনের বেলা নাটক দেখতে যায় তবে তাকে কত অর্থ জরিমানা করা হবে? উত্তর, 6 পণ। তাহলে বুঝতে পারছো যে তখনকার দিনে নাটক একটা বিরাট জিনিস ছিল। স্বামীর অনুপস্থিতিতে মেয়েরাও নাটক লুকিয়ে নাটক দেখতে পালাতো, তো সেই জন্য তাদের অতি অবশ্যই জরিমানার কথাও বলা হয়েছে 6 পণ। পণ হচ্ছে তখনকার দিনে টাকার একক। পরে প্রাচীন ভারতে এমন কোন নাটক ছিল যে নাটকে কোনো নায়িকা চরিত্র ছিল না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নাটক মানে সেখানে নায়ক নায়িকা সবাই থাকবে, কিন্তু এই নাটকে কোনো নায়িকা ছিল না, শুধুমাত্র নায়ক ছিল। সেটা হচ্ছে মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস নাটকে কোনো নায়িকা চরিত্র ছিল না। পরে মুদ্রা রাক্ষস নাটকে এমন একটা চরিত্রের নাম বলো যে নন্দ সম্রাটের মহামাত্র ছিলেন। তো উত্তর হচ্ছে রাক্ষস। মুদ্রা রাক্ষস, রাক্ষস হচ্ছে একটা ব্যক্তিত্ব, অর্থাৎ
ব্যক্তিত্ব চরিত্র ছিল রাক্ষস, কেমন, এবং এই রাক্ষসই ছিল আবার নন্দ সম্রাট ধননন্দের নন্দ সম্রাট অর্থাৎ মহাপদ্মনন্দ বা তার ছেলে ধননন্দের একজন অতি মহামাত্র ছিল। পরের প্রশ্ন, কোন নাটকে বসন্ত সেনা নামক একজন গণিকা এবং চারুদত্ত নামক একজন ব্রাহ্মণ বণিকের পরিণয়ের কাহিনীর উল্লেখ আছে? উত্তর, মেচ্ছাকটিকম। মেচ্ছাকটিকম কথাটার অর্থ হচ্ছে মাটির খেলনা গাড়ি। এর রচয়িতা হলেন শূদ্রক। কেমন, এই তথ্যগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। পরে, সম্রাট হর্ষবর্ধন রচিত নাগানন্দ নামক নাটকের বিষয়বস্তু কী ছিল? উত্তর, জীমোদ্বাহন নামক একজন বোধিসত্ত্বের আত্মহত্যার গল্প রয়েছে। তথ্যটা অবশ্যই মনে রাখবে তোমরা। পরে, আড়াই দিনকা ঝোপড়া এই মসজিদটি কে কোথায় নির্মাণ করেছিলেন? উত্তর, কুতুবউদ্দিন আইবক, রাজস্থানের আজমিরে। সেখানেতে যে সরস্বতী একটা মন্দির ছিল এবং কালী মন্দির, সেই দুটো মন্দিরের অতি অবশ্যই ধ্বংস করেন এবং সেই মন্দিরের সব সামগ্রীগুলিকে নিয়ে তিনি আড়াই দিনকা ঝোপড়া নির্মাণ করেছিলেন। পরে, কে তার কোন গ্রন্থে উল্লেখ করেছেন যে সাহিত্য, সঙ্গীত এবং শিল্পহীন মানুষ লেজ ও শিংবিহীন সাক্ষাৎ পশুর মতো? এই বিখ্যাত মন্তব্যটি কে করেছিলেন? ভর্তৃহরি তার নীতিশতক গ্রন্থেতে। পরে, রাবণের পাণ্ডিত্য সম্পর্কে কি জানো? আমরা জানি রামায়ণের রামচন্দ্র এবং তার অপোনেন্ট অর্থাৎ শত্রু ছিলেন রাবণ। সে রাবণ কিন্তু একজন খুবই বিখ্যাত পণ্ডিত ছিলেন। তো রাবণের পাণ্ডিত্য সম্পর্কে আমরা কি জানতে পারি একটু দেখে নাও। লঙ্কেশ্বর রাবণ সঙ্গীতের একজন মহান পণ্ডিত ছিলেন। সঙ্গীত, তিনি সর্বপ্রথম আবৃত্তি করে বেদ পাঠের পদ্ধতি প্রচলন করেছিলেন। কেমন, তো আবৃত্তি করে বেদ পাঠ তিনি প্রথম প্রচলন করেছিলেন। পরে, কবি জয়দেব সম্পর্কে কি জানো? উত্তর, কবি জয়দেব 12 শতকে জন্মগ্রহণ করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের বোলপুরের কাছে কেন্দুলা গ্রামে। সেন রাজা লক্ষণ সেনের সভাসদ ছিলেন। তিনি রাধাকৃষ্ণের প্রেমলীলা সম্মানিত গীতগোবিন্দ কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। তাতে রাধাকৃষ্ণের প্রেমের যে ঘনঘটা সেটা সেখানে লক্ষ্য করা যায়। পরে, বিঠল স্বামী মন্দির কোথায় নির্মিত হয়েছিল এবং এতে কি আছে? উত্তর, কর্ণাটকের রাজধানী হাম্পিতে বিঠল স্বামী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কৃষ্ণদেব রায়। এই মন্দির প্রায় 56টি সঙ্গীত স্তম্ভ নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরেতে 56টি সঙ্গীত স্তম্ভ। পরে প্রশ্ন, 1867 খ্রিস্টাব্দে কে হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ইস্টার্ন আর্কিটেকচার গ্রন্থটি রচনা করেন? উত্তর, জেমস ফার্গুসন। তাহলে হিস্ট্রির গ্রন্থটির নাম কি? হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ইস্টার্ন আর্কিটেকচার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখবে। এটা হচ্ছে স্থাপত্য ভাস্কর্য সম্পর্কিত গ্রন্থ। তারপরে, কে 1927 সালে হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্দোনেশিয়ান আর্ট গ্রন্থ রচনা করেন? উত্তর, আনন্দ কুমার স্বামী শ্রীলঙ্কার লোক ছিলেন, তিনি রচনা করেছিলেন। পরে, কে কবে কোথা থেকে প্রথম কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থটিকে আবিষ্কার করেছিলেন? দেখো, আমরা জানি যে কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেছিল। যদি ইনি না আবিষ্কার করতে পারতেন তাহলে কিন্তু আমরা জানতেই পারতাম না যে কৌটিল্যের অর্থশাস্ত্রের রচয়িতা। তো সেই হিসেবে প্রথম ঐতিহাসিক শ্যাম শাস্ত্রী 1905 খ্রিস্টাব্দে মহীশূরের মিউজিয়াম থেকে কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থটিকে আবিষ্কার করেছিলেন। তো সেই হিসেবে আমরা জানতে পারি যে কৌটিল্য অর্থশাস্ত্র গ্রন্থটি, তাহলে এটি 1905 খ্রিস্টাব্দে ঐতিহাসিক শ্যাম শাস্ত্রী মহীশূরের মিউজিয়াম থেকে আবিষ্কার করেছিলেন। পরে, কুসুমধ্বজ অঞ্চলের পরবর্তীকালে কি নাম হয়েছিল? উত্তর, পাটলিপুত্র। এটা একটা ঠকানো প্রশ্ন থাকে। পরে, আয়ুর্বেদ শাস্ত্রের বৃহত্ত্রয়ী, আয়ুর্বেদ শাস্ত্রের কোশ্চেনটা দেখো, আয়ুর্বেদ শাস্ত্রের বৃহত্ত্রয়ী কাদের বলা হতো? চরক, সুশ্রুত এবং বাগভট্ট এই তিনজন ব্যক্তিকে আয়ুর্বেদের হচ্ছে বৃহত্ত্রয়ী বলা হতো। তো তোমরা জানো ভালোভাবেই, চরক সংহিতা, সুশ্রুত সংহিতা এবং বাগভট্ট একটা পূর্বেই আমি রচনার গ্রন্থটা লিখেছি। তো এনারা এদের আয়ুর্বেদ শাস্ত্রের গ্রন্থ রচনা করেছিলেন। পরের প্রশ্ন, তামিল সাহিত্যে দুটি মহাকাব্যের নাম এবং তাদের লেখকের নাম করো। তামিল সাহিত্যের দুটি মহাকাব্য হচ্ছে
এক শিলাপ্পাদিকরম, এর লেখক হলেন ইলঙ্গ আদিগাল, আর 2 নম্বর হচ্ছে মণিমেঘলয়, এর লেখক হলেন সাত্তানার। পরের প্রশ্ন, কোন গ্রন্থকে তামিল সাহিত্যের ইলিয়ড বলা হয়? তো তামিল সাহিত্যের ইলিয়ড বলা হয় শিলাপ্পাদিকরম গ্রন্থকে। পরে হিস্টোরিকা গ্রন্থের লেখক কে? উত্তর হচ্ছে হেরোডোটাস। হিস্টোরিকা গ্রন্থের লেখক হচ্ছে হেরোডোটাস। পরে আলেকজান্ডার নৌবাহিনীর প্রধান কে ছিলেন? আলেকজান্ডারের নৌবাহিনীর প্রধান ছিলেন নিয়ারকাস। তো আলেকজান্ডারের জীবনী কে রচনা করেছিলেন? এটি অবশ্যই তোমাদের জেনে রাখতে হবে, সেটি হচ্ছে ওনেসিক্রিটাস। তো ওনেসিক্রিটাস ছিলেন আলেকজান্ডারের জীবনীকার, যিনি আলেকজান্ডারের জীবনী রচনা করেছিলেন। পরে হিস্ট্রি অফ ওয়ার গ্রন্থটা খুবই অতি অবশ্যই আনকমন। হিস্ট্রি অফ ওয়ার গ্রন্থের লেখক হচ্ছেন অ্যারিস্টোবুলাস। পরে ইন্ডিকা গ্রন্থে মেগাস্থেনিস ভারতের ছোট বড় মোট কতগুলি নদীর কথা উল্লেখ করেছেন? তো ইন্ডিকা গ্রন্থে মেগাস্থেনিস প্রায় 58টি নদীর কথা উল্লেখ করেছেন। পরের প্রশ্ন, ভারতে কোনো প্রকার দুর্ভিক্ষ হতো না এবং ভারতে কোনো প্রকার দাসপ্রথা ছিল না, এটি কোন বিদেশি পর্যটকের অভিমত? উত্তর মেগাস্থেনিসের। পরের প্রশ্ন, কোন বিদেশি ঐতিহাসিক বলেছেন ভারতে সোনা খননকারী পিঁপড়ে ছিল এবং তাদের চামড়া চিতার চামড়ার মতন ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে মেগাস্থেনিস। মেগাস্থেনিস বলেছে যে ভারতে মানে সোনা উৎখননকারী বা খননকারী, মাটির নিচে থেকে সোনা খনন করে উপড়ে বের করা প্রাণীটা হলো পিঁপড়ে এবং তাদের চামড়াটা ছিল চিতার চামড়ার মতন। পরে প্রশ্ন, কে চন্দ্রগুপ্ত মৌর্যের সেনাবাহিনীকে ডাকাতের দল বলে উল্লেখ করেছেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সেনাবাহিনীকে ডাকাতের দল বলে উল্লেখ করেছেন কে? উত্তর জাস্টিন। আমার মনে হয় জাস্টিন হয়তো অতি অবশ্যই সেই সেনাবাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছিল, সেই জন্যই তিনি এইরূপ মন্তব্য করেছিলেন। পরে চীনা পর্যটক ফাইহিন ভারতে আগমনের প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তর, তিনি বৌদ্ধ ধর্মগ্রন্থ বিনয় পিটকের সন্ধানে ভারতে আসেন। এঠার কাকে বলা হতো? হুন শাসক মিহিরগোলের অপর নাম ছিল এঠার। পরের প্রশ্ন, কোন পর্যটক এর উপাধি ছিল নীতির পণ্ডিত, মোক্ষদেব, মহাযানদেব, বর্তমান সাক্ষ্যমণি, তীর্থযাত্রীদের রাজকুমার? তো এই সব অপশানগুলোরই উত্তর হচ্ছে হিউয়েনসাং। পরের প্রশ্ন, ফাইহিয়েন এবং হিউয়েনসাং ভারতে মোট কত বছর করে স্থায়ী হয়েছিলেন বা তারা ভারতে স্থায়ীভাবে ছিলেন কত দিন? ফাইহিয়েন ছিলেন 14 বছর, হিউয়েনসাং ছিলেন 13 বছর। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন আজকের, চীন দেশের নীতি অনুসারে কোনো দেশীয় বিদেশি ভ্রমণে অনুমতি ছিল না, তবু লুকিয়ে গোপনে হিউয়েনসাং ভারতে এসেছিলেন, তখন চীনের শাসক কে ছিল? তো উত্তর হচ্ছে তাইসুং। তো যদি আমার চ্যানেল ভালো লাগে অতি অবশ্যই তোমরা লাইক দিবে এবং প্রয়োজনে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা নতুন আছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ও সেই সঙ্গে তোমরা অপেক্ষা করতে থাকো, এরপরে আমি পরবর্তী ভিডিও নিয়ে অতি অবশ্যই তোমাদের সামনে হাজির হব। ওকে, সবাই ভালো থেকো।